আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা নেবেন। হ্যাপি নিউ ইয়ার। আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। আওয়ামী লীগ দেখালো শিষ্টাচার, বিএনপি করলো দোষারোপ। নতুন বছরের রাজনীতি কেমন হবে? গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের একজন প্রধান নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে 30 তারিখ মৃত্যু ঘোষিত হলো এবং 31 তারিখ বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। 30 তারিখ মৃত্যু থেকে শুরু করে আমরা আওয়ামী লীগের একটা চরম শিষ্টাচার দেখলাম। মৃত্যুর সাথে সাথে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয় এই মৃত্যুর জন্য শোক জানিয়েছেন। গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্বীকার করেছেন শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় দুজনে। আমরা যখন শিষ্টাচার দেখলাম, এবং তারও আগে যদি একটু আসি, যে তারেক রহমানের দেশে ফেরা 25শে ডিসেম্বর তিনি দেশে ফিরলেন এবং এই দেশে ফেরাটাকে আওয়ামী লীগের পক্ষ থেকেও এক প্রকার স্বাগত জানানো হলো। তারেক রহমানের ফেরাটাকে আন্তর্জাতিক বিশ্বের একটা নেগোসিয়েশন বা একটা সম্মতির ভিত্তিতে ফেরাটাকে আমরা সবাই ইতিবাচক ভাবেই দেখলাম। কিন্তু জানাজার দিন 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন জানাজা যে হলো, সেই জানাজার যে চিত্রটা আমরা দেখলাম সেটি দুঃখজনক। আমি শুরুতেই শিরোনামটা বলেছি যে আওয়ামী লীগ শিষ্টাচার দেখালো। আওয়ামী লীগ শিষ্টাচার দেখালো প্রসঙ্গে আরেকটু বলতে হয়। শুধু আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বললেই হবে না, সজীব ওয়াজেদ জয়ের কথা প্রশংসা করলেই হবে না। আমি আমার চোখে অন্ততপক্ষে কোথাও কোনো, এই যে খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে কোথাও কোনো কটূক্তি, কোথাও কোনো উপহাস, কোনো কিছু আওয়ামী লীগ শিবিরে আমি দেখিনি। আমি কয়েক হাজার মানুষের তো দেখেছি অন্ততপক্ষে। আমি আওয়ামী লীগের কারো এটা নিয়ে কোনো উল্লাস করা বা এটা নিয়ে নেতিবাচক কোনো কথাবার্তা বলা, বরঞ্চ শোকাতুর হয়েছে। অনেক আওয়ামী লীগ সমর্থকও কিন্তু জানাজায় অংশগ্রহণ করেছেন, আমাকে বলেছেন। কিন্তু এটি ইতিবাচক, আমি রাজনীতিতে এটা ইতিবাচক দেখছি। কিন্তু আমার কথা থেমে যাচ্ছে। গতকালকে জানাজায় একটা বক্তব্যকে কেন্দ্র করে আমি গতকালকে আমার সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়েছি, কথা বলতে হয়তো একটু দেরিতে এলাম। আমাকে আসলে এটি ভাবিয়েছে যে বাংলাদেশের রাজনীতি আসলে কি হবে। আমি যতই ইতিবাচক কথা বলি যে তারেক রহমান দেশে ফিরেছেন, তার বাবা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে তাকে বলা হয়, তিনিও মনে হয় বহুদলীয় গণতন্ত্র বা সব দলের রাজনীতি উন্মুক্ত করে দেবেন। কিন্তু গতকালকের বক্তব্য আমাকে ব্যথিত করেছে। গতকাল তারেক রহমান একজন মাতৃহারা বা স্বজন হারানো সন্তানের পক্ষ থেকে যে দুটো কথা বলতে হয়, যে আমার মার ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিংবা আমার মার কাছে যদি কেউ আমার মা কারো কাছে ঋণ করে থাকে তাহলে আমাকে জানাবেন, আমি ঋণ শোধ করবো। এটা হচ্ছে মৃত ব্যক্তির জন্য তার স্বজনের কমন কথা। তারেক রহমান এর বাহিরে কোনো কথা বলেননি। কিন্তু বিএনপির পক্ষ থেকে একজন বক্তব্য দিয়েছেন, একজন সিনিয়র নেতা, এবং সেটা লিখিত বক্তব্য ছিল। নজরুল ইসলাম খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য, এবং তার বক্তব্যকে কেন্দ্র করে গতকাল অনেক পত্রিকাতে শিরোনামও হয়েছে, যেমন প্রথম আলো শিরোনাম করেছে যে এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। নজরুল ইসলাম খানকে কোট করে প্রথম আলো গতকালকে শিরোনাম করেছে। নজরুল ইসলাম খান আরো কি বলছেন, যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা কখনো মুক্তি পাবেন না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, খালেদা জিয়া দেশে বিদেশে কোনো অপশক্তির সামনে কখনো মাথা করেননি। যারা তাকে জেলে পাঠিয়েছে, যারা তাকে গৃহহীন করেছে, তারা রান্না করা খাবার খেতে পারেনি, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নজরুল ইসলাম খান তার লিখিত বক্তব্যে আরো বলেন, স্বৈরাচার শেখ হাসিনা, স্বৈরাচার হুসেইন মোহাম্মদ এরশাদ, এমনকি তথাকথিত 111 সরকারের সময়ও দেশনেত্রীকে কারারুদ্ধ করা হয়। ফ্যাসিবাদী হাসিনা স্রেফ প্রতিহিংসার চরিতার্থ করার জন্য দেশনেত্রীকে তার শহীদ স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উৎখাত করেন এবং মিথ্যা অভিযোগে 17 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন। তবু আধিপত্যবাদী অপরাজনীতির সঙ্গে তিনি আপোষ করেননি মত প্রকাশের স্বাধীনতা কিংবা ভোটাধিকার প্রশ্নে। ফলে তিনি হয়ে উঠেছিলেন ফ্যাসিস্ট শাসন বিরোধী লড়াইয়ের অনন্ত অনুপ্রেরণা। যাই হোক,
নজরুল ইসলাম খানের এটি একটা লিখিত বক্তব্য, এবং একটা লিখিত বক্তব্য সাধারণত ভেবে চিন্তে যারা লেখক তারা লেখেন, বক্তব্য যারা স্পিচ রাইটার যারা, তারা ভেবে চিন্তে লেখেন যে কোন কথাটা যাওয়া উচিত, কোন কথাটা যাওয়া উচিত নয়। গতকালকে জানাজার মতো একটি ভাব ও গাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই ধরনের দোষারোপের বক্তব্য, তিনি শুধু শেখ হাসিনাকে দোষ করেননি, তিনি দোষ করেছেন হোসেন মোহাম্মদ এরশাদকে। 111 সরকার, আমি বলবো 111 সরকার আজকের ইউনূসের সরকারের চেয়ে 1,00,000 গুণ ভালো সরকার ছিল, সেই সরকারকে দোষারোপ করেছেন, শেখ হাসিনাকে দোষারোপ করেছেন, এবং আধিপত্যবাদী অপরাজনীতির কথা বলেছেন। আধিপত্য কার আধিপত্য? কিসের আধিপত্য? ভারত প্রসঙ্গেও আসলে ইঙ্গিত করেছেন। যাই হোক, এই বক্তব্যটা গতকালকে এটি আমরা ধরে নিতে পারি যে এটিই হচ্ছে বিএনপির দলীয় অবস্থান, এটিই হচ্ছে বিএনপির দলীয় বক্তব্য। কারণ আমি আগেও বললাম যে একটা লিখিত বক্তব্য, এটা কিন্তু ভেবেচিন্তে, নজরুল ইসলাম খান কিন্তু নিজের মস্তিষ্ক থেকে তাৎক্ষণিক বক্তব্য দেননি, লিখিত বক্তব্য দিয়েছেন। এটি যদি হয় বিএনপির রাজনীতি আগামী দিনের, এই যে 26 নতুন বছরে একটা জানাজার দিনে এরকম দোষারোপ প্রতিহিংসার বক্তব্যই যদি বিএনপির স্ট্যান্ড হয়, তাহলে ভবিষ্যতের রাজনীতির জন্য অশনি সংকেত আছে, ভবিষ্যতের বাংলাদেশের জন্য অশনি সংকেত আছে। বিএনপি যদি ভারতের সম্মতিতে বাংলাদেশে এলেন, এমনকি জানাজাতে পর্যন্ত ভারত উপস্থিত হয়েছে, ভারতের প্রভাবশালী একজন ব্যক্তিত্ব এস জয়শঙ্কর বিদেশমন্ত্রী এসেছিলেন, যিনি হুটহাট কোনো জায়গায় যান না, একটা বিবৃতি দিয়ে খারিজ করে দেন, যারা ভারতের শীর্ষ 5 ব্যক্তির একজন। সেই ভারতের আধিপত্যবাদকে নিয়ে যদি এখনো চর্চা করে বিএনপি, অন্যদিকে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে জামাতও তলে তলে ভারতের সাথে যোগাযোগ করেছে, জামাত ইতিমধ্যে বৈঠকও করেছে। আমরা এগুলো জানি, আমরা বিভিন্ন কন্টেন্টে বলেছি, কিন্তু আজকে প্রকাশ হচ্ছে। তো কাজেই ভারত বিরোধিতার চর্চা করবেন বিএনপি, কিংবা আওয়ামী লীগকে নিশানায় নেবেন যে আওয়ামী লীগ দোষ, আওয়ামী লীগের দোষ, এরশাদের দোষ, 111 সরকারের দোষ। দোষারোপের রাজনীতি জানাজার ময়দান থেকেও উচ্ছেদ হচ্ছে না। এই বক্তব্য থেকে অন্ততপক্ষে আগামী দিনের বাংলাদেশের রাজনীতিটা কি হবে এটি খুঁজে পাওয়া যায়। আমরা খালেদা জিয়ার জানাজা থেকেই একটা হিংসার বার্তা পেলাম। আওয়ামী লীগ যদি মনে করে, বা আমরাও মনে করি, আমরাও ইতিবাচক রাজনীতি চাই বাংলাদেশে, এখনো চাই। বিএনপির দলীয় বক্তব্য এমন হলেও এখনো চাই যে বাংলাদেশে ইতিবাচক রাজনীতির চর্চা হোক। কিন্তু সত্যিকার অর্থে নজরুল ইসলাম খানের এই লিখিত বক্তব্যের পরে আমরা কি প্রত্যাশা করতে পারি যে নতুন বছর 2026 সালে বাংলাদেশে একটি ইতিবাচক রাজনীতির ধারা তৈরি হবে, ইতিবাচক রাজনীতি হবে? আমি মনে করি না, হবে না। বিএনপি 19 বছর ক্ষমতার বাইরে, এবার তো ক্ষমতায় আসছেই। সব পক্ষ এমনভাবে ভূমিকা পালন করছে বা প্রদর্শিত হচ্ছে শক্তি, যেভাবে যে নির্বাচনটাও করার দরকার নাই, মনে হচ্ছে যেন বিএনপি ক্ষমতায়। তাহলে এই যে এত টাকা পয়সা খরচ করে, এত আয়োজন করে একপাক্ষিক একটা নির্বাচন করার দরকার কি? হ্যাঁ, মনে হবার কারণটা আছে, কারণ আওয়ামী লীগকে একদম আউট করে দিয়ে বসে আছে। বাংলাদেশে তো দুটো দল, যত যাই বলুন না কেন, দিন শেষে বাংলাদেশে দুটো রাজনৈতিক দল, একটি আওয়ামী লীগ, একটি বিএনপি। সেই আওয়ামী লীগকে আউট, একতরফা নির্বাচনের আয়োজন দরকারটা কি? টাকা খরচ করে তারেক রহমানকে শপথ পাঠ করিয়ে দিলেই তো হয়ে যায়। শপথ পাঠ করবেন কিন্তু দেশ চালাতে পারবেন না। আপনারা বছরের শেষ দিন জানাজার দিনেই যে হিংসার বিতরণ করলেন, তাতে দেশ চালাতে পারবেন। প্রতিপক্ষকে হিংসার আগুনে জ্বালাবেন, আমার প্রতিবেশী দেশ ভারতকে জ্বালাবেন, ভারতের সম্মতিতেই দেশে এলেন, দেশ চালাতে পারবেন না। আওয়ামী লীগেরও বুঝে নিতে হবে যে আগামী দিনের রাজনীতিটা কি হবে। আপন শক্তিতে জ্বলে উঠতে হবে। আপনাকে বাদ দিয়ে, আপনার অধিকার বঞ্চিত করে নির্বাচন হচ্ছে, পাতানো নির্বাচনে একটি দলকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার একটা ব্যবস্থা হচ্ছে। তাহলে কি বাংলাদেশের রাজনীতি ঠান্ডা হলো, স্বাভাবিক হলো? বাংলাদেশে হবে না। আমরা আর আশা করতে পারি না। আসলে বাংলাদেশে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতি থেকে আশাবাদী হওয়ার মতো কিছু নেই। এখন যেটি কথা, সেটি হচ্ছে আওয়ামী লীগের জন্য এটি নিঃসন্দেহে একটি বার্তা, মেসেজ নজরুল ইসলাম খানের লিখিত বক্তব্য, যে আওয়ামী লীগ আপনাদের নিজেদের পথ দেখতে হবে, আপনাদের নিজেদের সংগঠিত হতে হবে, এই অন্যায়কে প্রতিরোধ করতে হবে। এবার নির্বাচন ঠেকিয়ে দিতে হয়তো পারবেন না, কারণ সাংগঠনিক শক্তি এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি, কিন্তু আগামী দিনে বাংলাদেশকে বাঁচাতে হলে আপনাদের সংগঠিত হতে হবে। এছাড়া বিকল্প কোনো উপায় নেই। 2026-এর রাজনীতি কেমন হবে
গতকাল বক্তব্যই বলে দিচ্ছে যে রাজনীতিটা কেমন হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির রাজনীতি বুঝতে গেলে একটি অস্বস্তিকর সত্য মেনে নিতেই হবে। এই দলে নীতি নির্ধারণ কখনোই প্রকৃত অর্থে দলীয় কাঠামোর ভেতর থেকে হয়নি। বিএনপি বরাবরই চালিত হয়েছে রাষ্ট্রের গভীরে থাকা সামরিক, বেসামরিক এবং বিদেশি স্বার্থ জোটের ইশারায়। এই বাস্তবতার সূচনা হয়েছিল 1975 পরবর্তী ক্ষমতা দখলের মধ্য দিয়ে, যখন জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা দখল করে সেই শক্তিগুলোর সম্মিলিত প্রয়োজনে বিএনপি নামক রাজনৈতিক দলটি গড়ে তোলেন। অর্থাৎ বিএনপি জন্মলগ্ন থেকেই একটি ম্যানেজ পার্টি, যার কাজ ছিল রাজনৈতিক মাঠে কিছু নির্দিষ্ট শক্তির এজেন্ডা বাস্তবায়ন করা। এই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া কেবল ওই ডিপ স্টেটকে মেনে নিয়েছেন তাই নয়, বরং দীর্ঘ সময় তাদের দ্বারাই তিনি পরিচালিত হয়েছেন। তার ক্ষমতায় আসা, ক্ষমতায় থাকা, ক্ষমতা হারানো সবই হয়েছে ওই অদৃশ্য খেলোয়াড়দের পরিকল্পনা অনুযায়ী। তার জীবনের শেষ অধ্যায়টি এই সত্যকে আরো নির্মমভাবে উন্মোচিত করেছে। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার আঙুলের ছাপ নিয়ে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা নিছক একটি রাজনৈতিক নিষ্ঠুরতা নয়, এটি স্পষ্ট নির্বাচনী আইন ও লঙ্ঘন। একজন ব্যক্তি শারীরিক এবং মানসিকভাবে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা না রাখলে তার সম্মতির বৈধতা থাকে না। এই মৌলিক নীতি এখানে লঙ্ঘিত হয়েছে। তবু এই কাজটি হয়েছে এবং হয়েছে রাষ্ট্রের চোখের সামনেই এবং রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের অংশগ্রহণে। এখানেই প্রশ্ন ওঠে, এই অনৈতিক কাজটি হতে দিল কে? কেন অবৈধ অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং তার সহচররা তখন নীরব ছিলেন, অথচ মৃত্যুর পরপরই রাজনৈতিক দায় চাপাতে এত উচ্চকণ্ঠ হলেন আসিফ নজরুল? আরো গুরুতর প্রশ্ন হলো, গত নভেম্বর মাসে শীত, দূষণ এবং স্পষ্ট চিকিৎসা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কারা খালেদা জিয়াকে সেনাকুঞ্জের অনুষ্ঠানে নিয়ে যেতে বাধ্য করেছিল? নিজ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই স্বীকার করেছেন ডাক্তাররা তাকে যেতে নিষেধ করেছিলেন। তাহলে সেই মানসিক শক্তি কার চাপের ফল ছিল বলুন তো? বাস্তবতা হলো, ইউনূস সরকারের প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য সরকার এবং সেনা সম্পর্কিত মহল থেকে বিএনপির উপর চাপ ছিল এবং সেই চাপ মেনেই একজন গুরুতর অসুস্থ মানুষকে প্রকাশ্য অনুষ্ঠানে হাজির করা হয় এবং তাকে হাঁটানোর চেষ্টা করা হলে তিনি বসে পড়েন। আপনি ভিডিওটা দেখবেন দয়া করে। সেখান থেকেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এটা কাকতাল নয়, এটি রাজনৈতিক দায়হীনতার ফল। এই পুরো পর্বে সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, খালেদা জিয়ার অসুস্থতা এবং মৃত্যু নিয়ে রাজনীতি করেছে সরকার, বিএনপি এবং তার পরিবার। তিনি নিজেই ছিলেন এই খেলায় সবচেয়ে অসহায় চরিত্র। নামেই নয়, বাস্তবেও এক ধরনের রাজনৈতিক পুতুল। তার নাম খালেদা খানম পুতুল। যখন বিএনপির মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দুর্বল করার কাজ শেষ হয়েছে, তখন এই দলকে সরিয়ে রাখা হয়েছে। আবার এখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগকে নির্বাচনে এবং রাজনীতি থেকে দূরে ঠেলে দেওয়ার পর একই বিএনপিকে সামনে আনা হচ্ছে। এই ওঠানামা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটি পরিকল্পিত ব্যবহার একটি রাজনৈতিক শক্তিকে, রাজনৈতিক নেতৃত্বকে। এই বাস্তবতায় সবচেয়ে জরুরি প্রশ্নটি হলো, খালেদা জিয়া যেমন এই দেশি বিদেশি চক্রের নির্দেশ মেনে দল টিকিয়ে রেখেছিলেন, ক্ষমতায় গিয়েছিলেন, তারেক রহমানও কি সেই একই পথে হাঁটবেন? তার শিক্ষাগত যোগ্যতার সীমাবদ্ধতা, রাজনৈতিক অভিজ্ঞতার অভাব এবং চারপাশে থাকা অরাজনৈতিক স্বার্থ গোষ্ঠী তাকে আরো সহজে নিয়ন্ত্রিত করার ঝুঁকি তৈরি করছে। গত 17 মাসে ইউনূস এবং তার বুদ্ধিবৃত্তিক বলয়ের সঙ্গে তারেক রহমানের সম্পর্ক দেখলেই স্পষ্ট হয়, আওয়ামী লীগ বিরোধী রাজনীতিতে তারেক রহমানও আরেকটি ম্যানেজড অপশন হয়ে উঠছেন। খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী রাজনীতিতে এই প্রশ্নগুলো তোলা তাই আমাদের নৈতিক দায়িত্ব। কারণ এখানে প্রশ্ন কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, প্রশ্ন রাষ্ট্র এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে। বেগম জিয়ার মৃত্যু পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় এসব কথাই আলোচিত হওয়াটা জরুরি। চলুন আলোচনা তাহলে শুরু করা যাক। বেগম খালেদা জিয়াকে মানুষ কিভাবে মনে রাখবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আবেগ দিয়ে শুরু করলে চলবে না, আবার কেবল অভিযোগ দিয়েও এই প্রশ্নের উত্তর খোঁজা যাবে না বা শেষ করা যাবে না।
তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি পরস্পর বিরোধী চরিত্র, যিনি একই সঙ্গে নারী ক্ষমতায়নের প্রতীক এবং ভয়ঙ্কর রাষ্ট্রীয় বিভ্রান্তির অংশ। তার রাজনৈতিক জীবন বুঝতে হলে তাকে আলাদা করে নয়, তাকে যে কাঠামো ঘিরে রেখেছিল সেই কাঠামোর ভেতরেই দেখতে হবে। কারণ খালেদা জিয়া নিজের কোনো রাজনীতি তৈরি করেননি, কিন্তু একদল দেশি বিদেশি চক্রের গড়ে দেওয়া রাজনৈতিক চক্রের ভেতর তিনি কখনো ক্ষমতাসীন হয়েছেন, আবার যখন চক্রটি হেরে গেছে তখন তিনিও হেরে গিয়েছেন তাদের সঙ্গে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর জেনারেল জিয়া সেই হত্যাকাণ্ডের সুবিধায় রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন। খুনিদের তাই তিনি পুরস্কৃতও করেছিলেন। আর জেনারেল জিয়ার মৃত্যুর পর বেগম জিয়াকেও বঙ্গবন্ধুকে খুনের পুরস্কার অব্যাহত রাখতে হলো। এমনকি তিনি খুনিদের সংসদের বিরোধী দলের নেতা পর্যন্ত করলেন। এসব ভুলে গেলে তো চলবে না, তাই না? দেখুন, আওয়ামী লীগকে সরিয়ে যে মুহূর্তে আবার একদল সন্ত্রাসী ক্ষমতায় বসলো 2024-এর আগস্টে, ঠিক সেই মুহূর্ত থেকে বেগম জিয়ার রাজনীতিও জিন্দা হয়ে উঠল। আবারও খুনিরা দেশে ফেরা থেকে শুরু করে জাতীয় বীর হিসেবে পুরস্কৃত হওয়া শুরু হলো। বেগম জিয়ার কারামুক্তি, তারেক রহমানের দণ্ডমুক্তি সবই কিন্তু ঘটেছে এই অরাজনৈতিক শক্তির হাত ধরে, যা অতীতেও হয়েছিল। এখন দেশের ক্ষমতাও তারেকের হাতে তারাই তুলে দিতে চাইছে। বেগম জিয়াকেও তারাই ক্ষমতা এনেছিল বারবার। তিনি একটি রাজনৈতিক বারবি ডলের ভূমিকা খুব ভালোভাবেই নিভিয়েছিলেন। গৃহবধূর ভূমিকা থেকে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে উঠে আসা কোনো সহজ যাত্রা নয়, বিশেষ করে পুরুষতান্ত্রিক এবং সামরিক ছায়াঘেরা রাষ্ট্রে। এই যাত্রায় তিনি যেমন সুবিধা পেয়েছেন, তেমনি তাকে এমন সব আপোস করতে হয়েছে যা শেষ পর্যন্ত তার ঐতিহাসিক উচ্চতাকে সীমিত করেছে। তার রাজনৈতিক উত্থান সম্ভব হয়েছিল একটি বিশেষ ঐতিহাসিক প্রেক্ষাপটে। সামরিক শাসনের বিরুদ্ধে 90-এর আন্দোলনে তিনি জনগণের নেত্রী হয়ে উঠেছিলেন। এটাই তার সবচেয়ে বড় অর্জন। সেই অর্জনের ভেতর দিয়েই বিএনপি একটি সেনা ছাউনি উৎপন্ন দল থেকে গণভিত্তি সম্পন্ন রাজনৈতিক দলে রূপ নেয়। এই জায়গাটিতে খালেদা জিয়ার ভূমিকা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তিনি ছিলেন সেই মুখ যাকে ঘিরে রাষ্ট্রবিরোধী সামরিক শক্তি, পাকিস্তানপন্থী ইসলামী রাজনীতি এবং আওয়ামী লীগ বিরোধী সামাজিক শ্রেণীগুলো এক ছাতার নিচে জড়ো হতে পেরেছিল। এখানেই তার শক্তি, আর এখানেই তার সীমাবদ্ধতাও। কারণ এই শক্তির ভিত্তি ছিল নেতিবাচক ঐক্য। কার বিরুদ্ধে আমরা এক, এই প্রশ্নের উত্তর পরিষ্কার ছিল, কিন্তু কি চাই, কি ধরনের রাষ্ট্র গড়তে চাই, সেই প্রশ্নের উত্তর অস্পষ্টই রয়ে গেছে। ফলে ক্ষমতায় যাওয়ার পর তিনি বারবার এমন শক্তির উপর নির্ভর করেছেন যারা স্বাধীনতার মৌলিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক। যুদ্ধাপরাধী জামায়াতের সঙ্গে জোট করা, মুক্তিযুদ্ধের ইতিহাসকে ঝাপসা করা, সংখ্যালঘু এবং ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে রাজনৈতিক ভাষ্য তৈরি করা, ভারতের বিরুদ্ধে চরম ভারত বিদ্বেষী হয়ে ওঠা, এসবই তাকে একটি নির্দিষ্ট ভোট ব্যাংক দিয়েছে, কিন্তু তাকে কালোজয়ী হতে দেয়নি। ইতিহাস শেষ পর্যন্ত কেবল ক্ষমতার হিসেব রাখে না, নৈতিক অবস্থানও বিচার করে। তার রাজনৈতিক মৃত্যু আসলে ঘটেছিল 2007 সালের 11ই জানুয়ারিতেই, যাকে আমরা 1/11 বলে থাকি, যার অন্যতম কুশীলব ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর যা হয়েছে তা ছিল দীর্ঘ রাজনৈতিক প্রলম্বন, জেল, মামলা, অসুস্থতা, শর্ত সাপেক্ষে মুক্তি। এসব তাকে রাজনীতির প্রতীকী কেন্দ্রে রাখলেও কার্যকর নেতৃত্বের জায়গা থেকে সরিয়ে দিয়েছিল। এই সময়ে বিএনপি ক্রমে একটি অপেক্ষমান দলে পরিণত হয়েছে, যে দল ক্ষমতার জন্য লড়ছে না, বরং ক্ষমতা পরিবর্তনের অপেক্ষায় আছে। এই শূন্যতার ভেতর দিয়েই -2, বিরাজনীতিকরণ, বিকল্প নেতৃত্ব, এই সব প্রকল্প মাথাচাড়া দিয়েছিল। এই প্রেক্ষাপটে তার মৃত্যু কেবল একজন নেত্রীর প্রস্থান নয়, বরং একটি দীর্ঘ রাজনৈতিক পর্বের আনুষ্ঠানিক সমাপ্তি। এখান থেকেই প্রশ্ন আসে, এখন কি হবে? খালেদা জিয়ার মৃত্যু কি তারেক রহমানের জন্য সহানুভূতির ঢেউ তৈরি করবে? স্বাভাবিকভাবে তা সেটা করবেই, কিন্তু সহানুভূতি দিয়ে রাষ্ট্র চালানো যায় না। সহানুভূতি নির্বাচনে জিততে সাহায্য করতে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজন রাজনৈতিক দক্ষতা, প্রাতিষ্ঠানিক বোঝাপড়া, শিক্ষাগত যোগ্যতা এবং নৈতিক গ্রহণযোগ্যতা। তারেক রহমান এসবের কোনোটিতেই শক্ত অবস্থানে নেই। তিনি রাজনীতিতে এসেছেন রাষ্ট্র ক্ষমতার উত্তরাধিকার হিসেবে, সংগ্রামের ভেতর দিয়ে নয়। একজন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর পুত্র হয়েও তিনি শিক্ষাগত যোগ্যতায় অনেকটাই মাইনাস অবস্থানে আছেন। তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, রাজনৈতিক প্রশিক্ষণ তার নেই, দীর্ঘদিন বিদেশে অবস্থান তাকে দেশের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করেছে। 2001 থেকে 2006 সালের অভিজ্ঞতা দেখিয়েছে তিনি সিদ্ধান্তের কেন্দ্রে থাকলে কি ধরনের বিপর্যয় ঘটতে পারে। সেই সময় তার চারপাশে যারা ছিল, আজও তারাই আছে। অবসরপ্রাপ্ত সামরিক, বেসামরিক আমলা, ব্যবসায়ী গোষ্ঠী, সুবিধাভোগী রাজনীতিবিদ।
এরা অতীতে তাকে ভুল পথে চালিত করেছে, ভবিষ্যতেও যে করবে না এমন নিশ্চয়তা আপনি দিতে পারেন? পারেন না। সবচেয়ে বড় প্রশ্ন হলো, আজ যে রাজনৈতিক শক্তি তারেক রহমানকে সামনে ঠেলে দিতে চাইছে, তারা কি সত্যি বিএনপির ভবিষ্যৎ চায়, নাকি বিএনপিকে ব্যবহার করে রাজনীতিকে আরো দুর্বল করতে চায়? ইতিহাস কি বলে? এই শক্তিগুলো কখনোই শক্তিশালী রাজনৈতিক দল চায় না। তারা চায় নিয়ন্ত্রিত দল, আপোষকামী নেতৃত্ব এবং দুর্বল গণতান্ত্রিক প্রতিষ্ঠান। খালেদা জিয়া জীবিত থাকা পর্যন্ত তিনি ছিলেন একটি বাধা, এবং খালেদা জিয়াকে আসলে মোল্ড করা যেত। তার মৃত্যু সেই বাধা সরিয়ে দিয়েছে। এই জায়গায় এসে আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুলের ভূমিকা বিশেষভাবে প্রশ্নবিদ্ধ। শোকের দিনে দায় চাপানোর রাজনীতি কেবল অরুচিকর নয়, বিপজ্জনকও। তার অতীত বক্তব্য, অবস্থান পরিবর্তন, সুবিধামতো নৈতিকতা সবই এখন জনসম্মুখে উন্মুক্ত। তিনি কোনো বিচ্ছিন্ন ব্যক্তি নন, তিনি সেই বুদ্ধিবৃত্তিক শ্রেণীর প্রতিনিধি যারা দীর্ঘদিন ধরে দুই প্রধান দলের মধ্যে বিভাজন জিইয়ে রেখে ডিভাইড অ্যান্ড রুল রাজনীতিকে তাত্ত্বিক বৈধতা দিয়েছেন। এরা দুই নেত্রীকে একদিন প্রশংসা করেছে, পরদিন বাতিল করার কলাম লিখেছে। এই শ্রেণীটাই -2 ধারণার বা ফর্মুলার বুদ্ধিবৃত্তিক জ্বালানি। খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে স্লো পয়জনিং তত্ত্বের পুনরুত্থানও এই বিভ্রান্তির অংশ। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই অভিযোগের কোনো ভিত্তি নেই, এটা স্পষ্ট। লন্ডনে বেগম খালেদা জিয়া চিকিৎসা নিয়েছেন, লন্ডনের চিকিৎসার এ ব্যাপারে কোনো কথা বলেনি। শোককে ব্যবহার করে দায় চাপানো, ইতিহাসকে পুনর্লিখন করা এবং প্রতিপক্ষকে নৈতিকভাবে কোণঠাসা করা, এই খেলাগুলোই এরা খেলেছে এতদিন। অথচ বাস্তবতা হলো তার দীর্ঘ অসুস্থতা বয়সজনিত এবং চিকিৎসাগত কারণেই হয়েছে, এবং এই সত্যটাই সবচেয়ে কম আলোচিত এখন। সব মিলিয়ে আবারও সেই প্রশ্নটাই তুলি, খালেদা জিয়া কিভাবে শরিত হবেন? তাকে কিভাবে মানুষ স্মরণ করবে? কেবল নারী প্রধানমন্ত্রী হিসাবে? নিশ্চয়ই নয়। তিনি শরিত হবেন একজন শক্তিশালী কিন্তু অসম্পূর্ণ নেত্রী হিসাবে, যিনি পারেননি রাষ্ট্রকে একটি স্পষ্ট আদর্শিক পথে নিতে। 91 সালে ক্ষমতায় গিয়ে তিনি মুক্তিযুদ্ধকে আঁকড়ে ধরতে পারতেন, তিনি সেটা করেননি। তিনি বরং সেই বঙ্গবন্ধুর খুনিদের প্রশ্রয় দিয়েছেন, তিনি মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রশ্রয় দিয়েছেন এবং বাংলাদেশে দুর্নীতির পথকে উন্মোচন করেছেন। কিন্তু তিনি পেরেছিলেন পুরুষতান্ত্রিক রাজনীতির কেন্দ্রে দাঁড়িয়ে ক্ষমতা ধরে রাখতে। তিনি নিজে উগ্র নন, কিন্তু উগ্র শক্তির সঙ্গে আপোষ করেছেন। এই দ্বৈততাই তার উত্তরাধিকার। তাকান এবার তার পুত্র তারেক রহমানের দিকে। মা খালেদা জিয়া যা পেরেছিলেন একটি অনিয়ন্ত্রিত ব্যবস্থার ভেতর নিজেকে গড়ে তোলা, তা তারেক পারবেন কি? বাস্তবতা বলছে পারবেন না। কারণ সেই সময়, সেই প্রেক্ষাপট, সেই সামাজিক সমর্থন খালেদা জিয়ার আমলে যা ছিল তা এখন বদলে গেছে কিংবা একদমই নেই। আজকের বাংলাদেশ আরো জটিল, আরো নিয়ন্ত্রিত, আরো সেনা, এনজিও, কর্পোরেট জোট নির্ভর। আর বিদেশি শক্তি এখন আরো অনেক বেশি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য উদ্যত। এখানে টিকে থাকতে হলে কেবল নাম নয়, দক্ষতা প্রয়োজন। খালেদা জিয়ার মৃত্যু বিএনপিকে সাময়িক সহানুভূতি দিতে পারে, হয়তো একটি বড় জানাজা, হয়তো কিছু নির্বাচনী সুবিধা, অনেক লোক সমাগম দেখানো, এসব হবে। কিন্তু দীর্ঘমেয়াদে যদি দলটি আবার অরাজনৈতিক শক্তির সঙ্গে আপোষে যায়, তাহলে এই মৃত্যু তাদের জন্য আশীর্বাদ নয়, অভিশাপ হয়ে দাঁড়াবে। কারণ ইতিহাস কাউকে শুধু কাঁধে তুলে রাখে না, সেই হিসেবেও নেয়। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের শেষ অধ্যায় আমাদের শিখিয়েছে, বিএনপির রাজনীতিতে ব্যক্তি নয়, সিদ্ধান্ত নেয় কাঠামো, নেতা নয়, চালক থাকে অদৃশ্য শক্তি। খালেদা জিয়া জীবনের প্রায় পুরো সময় জুড়েই এই বাস্তবতার সঙ্গে আপোষ করে চলেছেন। তিনি জানতেন এই আপোষ ছাড়া দল টিকবে না, ক্ষমতার সম্ভাবনাও থাকবে না। ফলে তিনি ধীরে ধীরে নিজেই এক ধরনের রাজনৈতিক পুতুলের রূপ নিয়েছিলেন। নাম বড়, কিন্তু সিদ্ধান্ত অন্যের হাতে। আজ সেই একই জায়গায় এসে দাঁড়িয়েছেন তারেক রহমান। পার্থক্য শুধু এক জায়গায়, খালেদা জিয়া রাজনীতিতে এসেছিলেন শূন্যতা আর সংকটের ভেতর দিয়ে নিজেকে গড়ে তুলতে বাধ্য হয়ে, আর তারেক রহমান এসেছেন উত্তরাধিকার হিসেবে প্রস্তুতি ছাড়া, প্রাতিষ্ঠানিক রাজনীতির ধাপ না পেরিয়েই। তিনি একবারে বিএনপির শীর্ষ পর্যায়ে চলে এসেছেন। এই দুর্বলতাই তাকে ডিপ স্টেটের জন্য আরো সুবিধাজনক ক্যাচ হিসেবে পরিণত করেছে। গত 17 মাসে আমরা স্পষ্ট দেখেছি কিভাবে তাকে সামনে রেখে আবারও একটি ম্যানেজড অপোজিশন তৈরি করার চেষ্টা হয়েছে। কখনো তাকে আশ্বাস দেওয়া হয়েছে, কখনো অপেক্ষায় রাখা হয়েছে, কখনো মামলা তুলে নেওয়ার টোপ দেওয়া হয়েছে, কখনো দেশে নিরাপত্তা দেওয়ার টোপ দেওয়া হয়েছে, আর এখন তো তাকে প্রধানমন্ত্রী করার টোপ দেওয়া হচ্ছে। তারেক রহমান যদি মায়ের পথেই হাঁটেন, ডিপ স্টেটের ইশারায় দল টিকিয়ে রাখা, ক্ষমতার স্বপ্ন দেখিয়ে বারবার আপোষ করা, তাহলে তিনি কেবল নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নয়, বিএনপির ভবিষ্যৎ ঝুঁকির মুখে ফেলবেন। ইতিহাস বলছে ডিপ স্টেট কাউকে স্থায়ীভাবে ক্ষমতায় বসাতে চায় না,
তারা চায় ব্যবস্থাপনায় থাকা দুর্বল নেতা যাকে প্রয়োজন মতো সামনে আনা যায় আবার সরিয়ে রাখা যায়। আমার মনে হচ্ছে তারেক রহমানকে ইউনূস এবং এই ডিপ স্টেট কিছুদিনের জন্য ক্ষমতায় আনবে, আবার তার ব্যবহার শেষ হলে ছুঁড়ে ফেলে দেবে এবং বাংলাদেশের উগ্র ভয়ঙ্কর ধর্মভিত্তিক শক্তিকে তারেক রহমানের ব্যর্থতার পর বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেওয়া হবে। আমি জানি না তারেক রহমান এই সত্য বুঝতে পারছেন কিনা। বেগম খালেদা জিয়ার মৃত্যু এই সত্যকে আরো স্পষ্ট, আরো প্রাসঙ্গিক করে তুলে ফেলেছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে ভারত যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে, জানাচ্ছে, সেটা কেমন, সেটা কেন করছে তারা? বা একটা অনিবার্য প্রশ্ন তোলা হবে, আমরা জানি, সেটা হচ্ছে এটাকে বিএনপি ভারতের দালালে পরিণত হচ্ছে, ভারতের নতুন দালালে পরিণত হচ্ছে এবং ভারতের কাছে নাকে খত দিয়ে বিএনপি ক্ষমতায় যেতে চাইছে, এই ন্যারেটিভও দাঁড় করানোর চেষ্টা হতে পারে। খানিকটা শুরু হয়ে গেছে বলা যায়। আসলে আমরা একটু দেখি ঘটনাটাকে আমরা কীভাবে দেখব, কীভাবে দেখা উচিত। দু তিনটা ঘটনা ঘটেছে। বেগম খালেদা জিয়া মারা যাওয়ার সাথে সাথে নরেন্দ্র মোদী তার এক্স অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়েছেন। গতকাল বাংলাদেশে এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, অন্যান্য লোকজনও এসছে, পাকিস্তানের লোকজন এসছে, ভুটান, নেপাল থেকে এসছে। ওটা গুরুত্বপূর্ণ না, আমাদের আলোচনার স্বার্থে ভারত গুরুত্বপূর্ণ। পাকিস্তানের সাথে ডক্টর ইউনূস সরকারের বেশ সুসম্পর্ক আছে, তারা আসতেই পারেন, বিএনপির সাথেও তাদের যোগাযোগ আছে, ধারণা করায় যে, এবং এই সুসম্পর্ককে আমি পজিটিভ অর্থে বলছি। ভারতের প্রেসক্রিপশনে পাকিস্তানের সাথে আমরা অহেতুক শত্রুতা করব, এটা হতে পারে না, যেটা শেখ হাসিনা করতেন, বা সম্পর্ক শীতল রাখা, সম্পর্ক কম রাখা, এটা হতে পারে না। বাংলাদেশ তার স্বাধীন ফরেন পলিসি ফলো করবে, যার সাথে যেভাবে সুসম্পর্ক রাখলে ভালো হয়, যতটুকু সম্পর্ক রাখলে ভালো হয় সেটা রাখবে। তো আমরা ভারতের ব্যাপারটা আলাপ করছি। শুধু সেটাই না, জয়শঙ্কর একটা বার্তা নিয়ে এসছেন নরেন্দ্র মোদীর কাছ থেকে, যেটা তারেক রহমানকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে। এবং ফাইনালি দেখলাম আজই ভারতের পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আমাদের হাই কমিশনে যাবেন সেখানে শোক প্রকাশ করতে। তাহলে আমরা এভাবে বলতে পারি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ভারত। ফলে তারেক রহমান ভারতের কাছে বিক্রি হয়ে গেছেন, এই ন্যারেটিভওয়ালারা খানিকটা খুশি হতেই পারেন যে এর মাধ্যমে এই ন্যারেটিভটা বেচা যেতে পারে। 3 দিন আগে নরেন্দ্র মোদী যে স্ট্যাটাসটা দিয়েছেন, তাৎক্ষণিকভাবে সেখানে, এগুলো পড়ে রাখা ভালো, খালেদা জিয়ার পরিবার ও বাংলাদেশের মানুষের প্রতি আমাদের গভীর সমবেদনা। এই মর্মান্তিক ক্ষতি সহ্য করার শক্তি যেন সর্বশক্তিমান তার পরিবারকে দেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির উন্নয়নে পাশাপাশি, এই জায়গাটা খেয়াল করি, ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণ করা হবে। তিনি 2015 সালে যে ঢাকায় এসেছেন সেই ব্যাপারে উল্লেখ করে বলছেন, আমরা আশা করি তার দৃষ্টিভঙ্গি উত্তরাধিকার আমাদের পারস্পরিক অংশীদারিত্বকে ভবিষ্যতেও পথ দেখাবে। খালেদা জিয়ার আত্মা শান্তিতে থাকুক। যে স্টেটমেন্টটা দেয়া হয়েছে সেখানে তিনি বলেন, ভারত বাংলাদেশ সম্পর্ক, মানে জয়শঙ্কর যে বার্তাটা নিয়ে এসছেন সেটা তাদের হাইকমিশনে এটা পাবলিশ করেছে, সেখানে বলা আছে ভারত বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি প্রত্যাশা করেন তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়ার সেই সম্পর্কগুলো এগিয়ে নিয়ে যাবে, তার এক নতুন পথ চলা নিশ্চিত করতে এবং ভারত বাংলাদেশের মধ্যকার গভীর ও ঐতিহাসিক অংশীদারিত্বকে আরও সমৃদ্ধ করতে আলোকবর্তিকা হিসাবে কাজ করবে। তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তিনি গভীরভাবে শোকাহত। 15 সালের কথা যেটা বলা হচ্ছে সেগুলো উল্লেখ করা হচ্ছে, যেটা তিনি দেখা করেছিলেন তখন সেই কথাটা বলছেন। তিনি আরও বলেন, তার প্রয়াণ এক অপূরণীয় শূন্যতা তৈরি করলেও তার আদর্শ উত্তরাধিকার চিরস্থায়ী হয়ে থাকবে। আমি নিশ্চিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার যোগ্য নেতৃত্বে সেই আদর্শগুলো এগিয়ে নিয়ে যাবে, একই সঙ্গে এক নতুন পথ চলা নিশ্চিত করতে ভারত ও বাংলাদেশের মধ্যকার গভীর ও ঐতিহাসিক অংশীদারিত্বকে আরও সমৃদ্ধ করতে আলোকবর্তিকা হিসাবে কাজ করবে, সহমর্মিতা জানাচ্ছেন ইত্যাদি ইত্যাদি। মানে জনাব তারেক রহমানের নেতৃত্বে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও ভালোর দিকে যাবে, এই আশা প্রকাশ করছেন এবং তিনি রেফারেন্স দিচ্ছেন এই সম্পর্ক উন্নয়নে তার মা, মানে তারেক রহমানের মা বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এখন ভারতের এই বক্তব্যগুলো থেকে কেউ ইন্টারপ্রিট করার চেষ্টা করতে পারে যে ভারত তো আমাদের শত্রু রাষ্ট্র, আমরা ভারতের 7 সিস্টার্স বিচ্ছিন্ন করে দিতে চাই, আমরা ভারতকে ভেঙে দিতে চাই, ভারতের মধ্যে মারাত্মক কেওস লাগিয়ে দিতে চাই, পারলে খানিকটা যুদ্ধও করতে চাই। তাহলে ভারতের প্রধানমন্ত্রী কেন নিজের এক্স অ্যাকাউন্টে এই ধরনের কথা বলছেন আর এই বার্তায় আরও বিস্তারিতভাবে বলছেন? এই প্রশ্ন কেউ না কেউ করতে চাইতে পারেন এবং এটার মাধ্যমে এই ন্যারেটিভটা কিন্তু হবে সামনে, মানে বাংলাদেশের সামনের নির্বাচনে কি ফ্রেম করা হবে সেটা একটু আমরা বলেই ফেলতে পারি। সেটা হচ্ছে বিএনপি ভারতের সাথে সংযুক্ত হয়ে, মানে তারা কতগুলো শক্তি এবং দেশকে, ভারত, আওয়ামী লীগ, বিএনপি, সেনাবাহিনীদেরকে একত্র করে বলবে
তারা মূলত একই এজেন্ডায় এবার নতুন আওয়ামী লীগ, বিএনপিকে নতুন আওয়ামী লীগ হিসাবে প্রেজেন্ট করার চেষ্টা হবে। এর অপোজিটে অন্যান্য যারা আছে তারা থাকবে, তারা প্রচণ্ড ভারত বিরোধী শক্তি, এভাবেই তারা দেখানোর চেষ্টা করবে। এবং এখন এটাকেও একই রকমভাবে বলতেই পারেন যে আমাদের দেশের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃত্ব প্রধান মারা গেছেন, সেখানে কেন মোদী শোক বার্তা দেবে, কেন তাদের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসবে, কেন আবার তিনি আরেকটা বার্তা নিয়ে আসবেন, কেন রাজনাথ সিং বাংলাদেশের হাই কমিশনে যাবে, ইত্যাদি ইত্যাদি। আমি ভারতের এই জেস্চারটাকে পজিটিভলি দেখি। তারপর আমি সবসময় বলি ভারত বাংলাদেশে একটা স্টেবল গণতান্ত্রিক সরকার হওয়ার চাইতে বড় একটা কেওটিক বাংলাদেশ পছন্দ করবে। ভারতের বিশেষজ্ঞরা, সোকল বিশেষজ্ঞরা এটা বলেন না, কিন্তু আমি মনে করি। যাই হোক, সে অন্য আলোচনা। কিন্তু একটা স্টেবল বাংলাদেশ হওয়ার যেহেতু সমূহ সম্ভাবনা আছে, তারা তাদের ভবিষ্যৎ দেখে চেষ্টা করছেন বিএনপির সাথে একটা র্যাপো তৈরি করার জন্য। বিএনপি ক্ষমতায় আসবে মোটামুটি সুষ্ঠু নির্বাচন হলেই, জামায়াতে ইসলামীর আদৌ কিছু হবে বলে আমি মনে করি না। অনেক কিছু মনে করেন, জামায়াত নিজেও হয়তো মনে করেন। তো তাহলে যে কথাটা বলছিলাম, যে দলটা ক্ষমতায় আসতে যাচ্ছে তার সাথে এনগেজ করার একটা চেষ্টা ভারতের দিক থেকে দেখছে, এবং এটা একটা পজিটিভ সাইন। আমি প্রায় একটা কথা বলি, ভারতের সাথে আমাদের, ভারতের উপরে ক্ষুব্ধ হওয়ার, রেগে যাওয়ার, ভারতের প্রতি আমাদের তীব্র কারো কারো ক্ষেত্রে ঘৃণাও যখন হয়, সেটাও খুব অযৌক্তিকটাও। তারা যা যা করেছে বাংলাদেশকে যেভাবে দেখতে চায়। কিন্তু এই যে পুরনো কথা, আপনি বন্ধু পাল্টাতে পারেন কিন্তু প্রতিবেশী পাল্টাতে পারেন না। ভারত এখানে থেকে যাবে। সুতরাং ভারতের সাথে এই যুদ্ধংদেহী অবস্থা থাকা দুই দেশের কারো জন্যই ভালো না। দুই দেশ ধীরে ধীরে, ওই যে আমরা একটা টার্ম ইন্টারন্যাশনাল পলিটিক্সে বা জিও পলিটিক্সে ব্যবহার করা হয়, ডিএসকালেট করা, টেনশন এসকালেট করা, মানে বাড়াতে থাকার চাইতে একটু কমিয়ে আনার চেষ্টা করতে হবে। করতে করতে দুই দেশের মধ্যে